আপনারা এখন জানেন যে ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টা, থ্রেড সব জায়গায় আপনারা কোন প্রশ্নে কত শতাংশ মানুষ কি মনে করছেন পাঠাতে পারেন, অবশ্যই মন্তব্যও পাঠাতে পারেন। আমি দ্রুত একবার সার্ভে দেখব। প্রশ্ন ছিল যে কয়েকজনের আধিক্যতায় দর্শকরা বঞ্চিত হয়েছে, পুলিশ হোক বা মন্ত্রী সবাইকে জবাব দিতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তায় ড্যামেজ কন্ট্রোল হবে তৃণমূলের। ড্যামেজ কন্ট্রোল হবে এমনটা মনে করছেন 15% লোক, 84% লোক মনে করছেন ড্যামেজ কন্ট্রোল হবে না, বলতে চাননি 1%। পরের প্রশ্নে যাব। খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখেই পুলিশের শৈথিল্য আর মাঠে আধিক্যতার কথা। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এই অবস্থানে অভিযুক্তরা কি আরও কোণঠাসা হলো এমনটা মনে করছেন 33% লোক। 63% লোক মনে করছেন না, এতে কোণঠাসা তারা হননি। 4% লোক মন্তব্য করতে চান। পরের প্রশ্ন ছিল দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ জায়গা পেলেও মেসির ভিডিওতে জায়গা পেল না যুব ভারতী। বিশ্বের সামনে মাথা নত হলো কলকাতার। 95% লোক মনে করছেন অবশ্যই মাথা নত হলো কলকাতার, এবং 4% মানুষ মনে করছেন না তা হয়নি, বলতে চাননি 1%। পরের প্রশ্ন ছিল অরূপ বিশ্বাস, সুজিত বসুর গ্রেফতারি দাবি শুভেন্দু অধিকারী। যুব ভারতী কাণ্ডকে ব্যবহার করে রাজনৈতিক ডিভিডেন্ড পাবে বিজেপি। 75% মানুষ মনে করছেন যে রাজনৈতিক ডিভিডেন্ড পাবে না এমনটা মনে করছেন 21% মানুষ, বলতে পারবো না বলেছেন 4%। ঠিক এইখান থেকে আবার বলছি যে সোশ্যাল মিডিয়ায় যে মন্তব্যগুলো আপনারা পাঠাচ্ছেন, দ্রুত একটা মন্তব্য নিয়ে নেব। শৈবাল দাশগুপ্ত লিখছেন যতই ব্যবস্থা নিন এই লজ্জা কোনোদিন পিছু ছাড়বে না। পরের মন্তব্য অতীশচন্দ্র ভাওয়ালে, যিনি লিখছেন যুব ভারতীতে যারা ভাঙচুর করলো তাদের গ্রেফতার করলো পুলিশ, অথচ যাদের কারণে এই বিশৃঙ্খলা তারা বহাল তবিয়াতে, এই দ্বিচারিতা কেন? পরের প্রশ্ন মিহির কানুনগো, তিনি লিখছেন এত দুর্নীতির পরও যেখানে কাউকে জবাবদিহি করতে হলো না, তখন আধিক্যতা দেখানোর জন্য কেই বা জবাবদিহি করবে? সুকুমার দাস লিখছেন কার দোষ সেই নিয়ে অন্তহীন তরজা চলছে, কিন্তু টিকিটের দাম শেষ পর্যন্ত ফেরত পাবো তো? তার মানে সুকুমার বাবু ছিলেন সেদিন মাঠে। নীলাঞ্জন দত্ত লিখছেন সবকিছু নিয়ে রাজনীতি হবে, লোক দেখানো ব্যবস্থা হবে, তারপর সব চাপা পড়ে যাবে। আর এইখান থেকে আমি আসবো যে আজকে মেসি তার এই গোটা ভারত সফর নিয়ে যে ভিডিওটা করেছেন, তাতে হয়তো শুরুই হতো যদি সব ঠিকঠাক থাকতো অবশ্যই আমাদের কলকাতা এবং যুব ভারতী দিয়ে, তা হলো না, দুর্ভাগ্য। দেখুন, লিওনেল মেসির সফরে নজিরবিহীন বিশৃঙ্খলা সাক্ষী থেকেছে যুব ভারতী ক্রীড়াঙ্গন। ভারতীয় ফুটবলের মক্কা বলে পরিচিত কলকাতার ভাগ্যে জুটেছে লজ্জা। এবার স্বয়ং লিওনেল মেসির পোস্ট করা ভিডিওতেও জায়গা পেল না যুব ভারতী ক্রীড়াঙ্গন। ভারত সফর থেকে ফিরে 1 মিনিটের এই ধন্যবাদ জ্ঞাপনের ভিডিও পোস্ট করেছেন মেসি, কিন্তু সেখানে যুব ভারতী ক্রীড়াঙ্গনের কোনো ছবি নেই। Agradecerle el cariño de todo estos días a India, la verdad que fue una experiencia. 1 মিনিটের ভিডিওতে কলকাতার অংশ বলতে শুধুই লেক টাউনে তার মূর্তি উন্মোচনের ছবি, তাও মেরে কেটে 3 সেকেন্ড। এছাড়া গোটা ভিডিও জুড়ে শুধুই হায়দ্রাবাদ, মুম্বাই ও দিল্লিতে কাটানো বিভিন্ন মুহূর্ত, কোথাও নেই যুব ভারতী। যার জেরে কলকাতার মুখ পুড়ল বলেই মনে করছেন ক্রীড়াবিদদের অনেকেই। আমাদের কাছে খুবই লজ্জার, কারণ মেসি সবার প্রথম কলকাতায় পা রেখেছিল, কলকাতা থেকে যাত্রা শুরু করেছিল, সেখানে কলকাতার নিজের মূর্তি ছাড়া আর কোনো কিছুই উনি ওখানে শেয়ার করেননি। অ্যাজ এ আমার ফুটবল প্লেয়ার তো আমাদের খারাপ লাগবেই যে কলকাতার কোনো দৃশ্যই উনি তুলে ধরেননি। মেসি ওই ফটোগুলোই শেয়ার করবে যেগুলো ওর লেভেলের সঙ্গে যায়। বড় প্লেয়ার যা পৃথিবী বিখ্যাত খেলোয়াড়, তারা আসার পরে তারা দেশের মধ্যে কে ভালো খেলে, কে বড় প্লেয়ার, কে কি খেলেছে, কার কি ইতিহাস কিছু জানে না, তাদেরকে আনেওনি মাঠে কেউ। তো সব মিলেমিশে আমরা খুব হতাশ। কলকাতায় সুজিত বসু, অরূপ বিশ্বাস, হায়দ্রাবাদে রাহুল গান্ধী, রেবন্ত রেড্ডি, মহারাষ্ট্রে দেবেন্দ্র ফডনবিসের সঙ্গে দেখা করলেও কোনো রাজনীতিবিদের সঙ্গে ছবি নিজের ভিডিওতে রাখেননি মেসি। 1 মিনিটের এই ভিডিও পোস্ট করে মেসি লিখেছেন নমস্তে ভারত। দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ ও কলকাতার সফর অভাবনীয় ছিল। উষ্ণ অভ্যর্থনা, দারুণ আতিথেয়তা এবং আমার গোটা সফর জুড়ে এত ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ। আমি আশা করি ভারতে ফুটবলের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। অর্থাৎ কলকাতায় সবার প্রথমে এলেও মেসির পোস্টে তার উল্লেখ রয়েছে বাকি 3 শহরের পর। মেসির ভিডিওতে পশ্চিমবঙ্গ থাকবে কি করে? বরং মেসি তো পশ্চিমবঙ্গের ওই মেসি ভিডিও না দিয়ে
কিছুটা পশ্চিমবঙ্গের মান রক্ষা করেছেন। মেসি বিচক্ষণতার পরিচয় দিয়েছেন, বাংলার সম্মান রক্ষা করেছেন, বাংলার সম্মানকে মাটিতে মিশিয়ে দিয়েছেন মাননীয়া এবং তার ভক্তকুল। এই ধরনের পরিস্থিতি তৈরির জন্য উদ্দেশ্য প্রণোদিত চক্রান্তের বেড়া জেলে গন্ডগোলটা করানো হয়েছিল কিনা আমরা তো সেটারই তদন্ত চাইছি। হায়দ্রাবাদ, দিল্লি, বোম্বেতে একজনও সিকিউরিটি নেই মেসির পাশে, মানুষ দেখতে পেয়েছে। তাহলে কি এটা পরিকল্পনা ছিল যে প্রথমে নিরাপত্তা রক্ষী দিয়ে ঘিরে দাও যাতে লোকে দেখতে না পায়? এখন প্রশ্ন হলো, যুবভারতী কাণ্ডে কলকাতার ভাবমূর্তিতে যে দাগ লাগলো তা কি মোছা যাবে? ঝিলম করঞ্জাই, শিবাশিস মৌলিক, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। La verdad que fue una experiencia muy linda para nosotros poder compartir. দেখুন, আমি পরের বিষয়ে আসবো যেটা রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জানেন পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ তৈরি করবেন হুমায়ুন কবির, এবং আজকে সরাসরি নিজের যে দল, প্রস্তাবিত নতুন দল, সেই সম্পর্কে তিনি বললেন যে আইএসএফ, কংগ্রেস, সিপিএম কেউ অচ্ছুত নয়। এবং নওশাদ সিদ্দিকী মানে আইএসএফের তরফে যে মন্তব্য করলেন, নওশাদ কিন্তু হুমায়ুনের এই দলের সঙ্গে যাওয়ার বা আলোচনার বা চিন্তাভাবনাটা আদপেই উড়িয়ে দিলেন না। রাজনৈতিকভাবে অনেকে মনে করছেন অত্যন্ত তাৎপর্যপূর্ণ নওশাদের এই অচ্ছুত নয় এই মন্তব্যকে উড়িয়ে না দেয়া বা আলোচনার রাস্তাটা খোলা রাখা। স্পষ্ট অন ক্যামেরা বলেছেন, দেখুন। কংগ্রেস, আইএসএফ, সিপিএম কেউ আমার কাছে অচ্ছুত না। কয়েক মাস পরই বিধানসভা ভোট, তার আগে নতুন দল তৈরির ঘোষণা করেছেন তৃণমূলের সাসপেন্ডেড সংখ্যালঘু বিধায়ক হুমায়ুন কবির। এবার নতুন জল্পনা উস্কে আইএসএফ, সিপিএম, কংগ্রেস এবং আসাদুদ্দিন ওবেসির মিমের উদ্দেশ্যে খোলাখুলি বার্তা দিলেন তিনি। আমার উদ্দেশ্য হচ্ছে তৃণমূলকে ক্ষমতাচ্যুত করা আর ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় আসতে না দেওয়া বাংলায়। আমার নীতিতে যারা বিশ্বাসী তারা কংগ্রেস, আইএসএফ, সিপিএম কেউ আমার কাছে অচ্ছুত না। 2011 থেকে এ রাজ্যে সংখ্যালঘু ভোট ব্যাংকে কার্যত একচেটিয়া আধিপত্য তৃণমূলের, কিন্তু 2021 সালে 67% সংখ্যালঘু অধ্যুষিত ভাঙড়ে তৃণমূলকে হারিয়ে জয়ী হন আইএসএফ এর নওশাদ সিদ্দিকী। 2023 সালে 68% সংখ্যালঘু অধ্যুষিত সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলকে হারিয়ে দেয় বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী। এই আবহে হুমায়ুন কবির নতুন দল তৈরির ঘোষণা করার পর থেকেই বারবার প্রশ্ন উঠছে, এমনটা হলে কি তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাংক ভাগ হয়ে যেতে পারে? তাৎপর্যপূর্ণ বিষয় হলো, হুমায়ুনের প্রস্তাবের প্রেক্ষিতে আলোচনার পথ খোলা রেখেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। কোন লক্ষ্য নিয়ে দল করতে চাইছে, কি কি ইস্যুর উপরে কাজ করতে চাইছে, সেইগুলো আমরা অবশ্যই স্টাডি করব, তারপরে নিশ্চিতভাবে বলতে পারবো। তবে অনুরোধ একটা করব, আমাদের এই দল নতুন তৈরি করা বা আলাদা আলাদা করে লড়াই করার সুযোগে তৃণমূল কংগ্রেসের যে ভোটটা বেরিয়ে গিয়েছিল হাত থেকে ফিরে না আবার আসতে সহযোগিতা করে একটা ভুল মেসেজ গিয়ে আমাদের আলাদা আলাদা লড়াই করা বা নতুনভাবে দল তৈরি করাতে বিজেপি না কোনোভাবে লাভবান হয়ে যায়। আমরা বাংলা ভাষার জন্য মানুষকে আবেদন করছি। নতুন দলের সঙ্গী হিসাবে কংগ্রেসের আপত্তি নেই, এমনটা আগেও জানিয়েছেন হুমায়ুন কবির, কিন্তু এ রাজ্যে কংগ্রেস নেতৃত্বের একাংশকে নিয়ে ছুতমার্গ যে তার রয়েছে এদিন তা স্পষ্ট করে দিয়েছেন তিনি। কংগ্রেসের নেতাকে শুভঙ্কর সরকার সাইনবোর্ড সম্মিলিত প্রদেশ সভাপতি, তার কোনো পার্সেন্টেজই নাই। তাহলে ওখানে কংগ্রেসের দুজন নেতা আজকের দিনে, এক প্রাক্তন প্রদেশ সভাপতি 5 বারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী, মুর্শিদাবাদে তার মাস ভ্যালু আছে, আর একজন হচ্ছে মালদা ঈশা খান। তারা যদি আমার সঙ্গে বসতে চাই আমি নিশ্চয়ই ওয়েলকাম জানাবো। কোন রাজনৈতিক দলের নেতা তার বাক স্বাধীনতা নিয়ে তিনি তার মতো কথা বলতেই পারেন, সেখানে কোথাও বাধা নিষেধ নেই, এটাই সংবিধান বলে। তাই জন্য আমি ধর্মীয় গ্রন্থ পাঠ তো যে যার মতো করেন, আমি কিন্তু সংবিধান পাঠের আয়োজন করেছি। সবাইকে আমরা আহ্বান করছি, কংগ্রেস বাদেও যারা আসতে চান। হুমায়ুনের বার্তায় অবশ্য গুরুত্ব দিচ্ছে না তৃণমূল। বিজেপি ভোটের আগে গতবার দেখা গেছে চার্টার্ড ফ্লাইট পাঠিয়েছিল কিছু লোককে তৃণমূল থেকে নিয়ে যেতে, নানা কথা বলে। অনেকে গেছিলেন, কেউ তদন্ত এড়াতে, কেউ নানা অন্য কারণে। যারা চার্টার্ড ফ্লাইটে গেছিলেন তারা সব পরে ফোন করেছে ভোটের পরে, দিদি ফ্লাইট চাই না, একটা অটো পাঠান, ফিরে যাব। বিজেপিকে হারাতে গেলে একটাই দল তৃণমূল কংগ্রেস, একজন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একটাই প্রতীক ঘাসের উপর জোড়া ফুল। শেষ অবধি বিধানসভা ভোটে কে কার হাত ধরবে সেটাই দেখার।
কৃষ্ণেন্দু অধিকারী, হিন্দোল দে, এবিপি আনন্দ। দেখুন, হুমায়ুন কবিরের মডেলটা কি? মুসলমানদের দল, সেই দল শুধু মুসলমান প্রধান কেন্দ্রগুলোতে প্রার্থী দেবে এবং সেই আসনগুলো জিতে রাজ্যের শাসক নির্ধারণ করবেন হুমায়ুন কবির। আমি বলছি, এই অনুষ্ঠানে এই লাইভে বসে 2 সপ্তাহ আগে একেবারে এই কিং মেকারের ফর্মুলাটা খোদ হুমায়ুন কবির নিজে বলেছিলেন, খুল্লা। প্রশ্ন তো একটাই, যে এই মডেল পশ্চিমবঙ্গে কি সফল হবে? বিশ্বনাথ চক্রবর্তী কি বলেন? সারাদিন তো ফুরফুরা শরীফে ছিলেন, হাওয়া কি বুঝছেন? সুমনদা, ফুরফুরা শরীফ ধর্মীয় স্থান হলেও রাজ্য রাজনীতিতে কিন্তু বারবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, ফলে রাজনীতি চর্চাকারী হিসেবে সেখানে যাওয়া আমার। কিন্তু আমি আপনাকে বলছি যে যতটুকু আমার কাছে মানে ইন্টারাকশন বিভিন্ন নেতার হয়েছে, তাতে আমার মনে হয়েছে যে হুমায়ুন কবির কিন্তু একটা জোটের কথা সিরিয়াসলি ভাবছেন। তিনি যেমন তিনি সরাসরি বলেছেন মোহাম্মদ সেলিমের সাথে তার কথা হয়েছে, তিনি বলেছেন যে নওশাদ সিদ্দিকীর সাথে তার কথা হয়েছে। নওশাদ সিদ্দিকীও অস্বীকার করেননি, মোহাম্মদ সেলিমও অস্বীকার করেনি। এবং অধীর চৌধুরীর ব্যাপারে উনি ভীষণ সফট, আমি আপনাকে বলছি। তিনি কিন্তু একটা জোটের চেষ্টা করছেন। এখন আপনি যে প্রশ্নটা করছেন যে একটা নওশাদ সিদ্দিকী চাইছে এক্সক্লুসিভ পলিটিক্স, মানে শুধুমাত্র মুসলিমদেরকে নিয়ে মুসলিম 90টা কনস্টিটিউয়েন্সিতে প্রার্থী দিতে। উল্টো দিকে আইএসএফ যারা শিডিউল কাস্ট শিডিউল টাইপদের সঙ্গে নিয়ে রাজনীতি করতে চাইছে, ইনক্লুসিভ পলিটিক্স করতে চাইছে, বামেরা তো অবশ্যই। এখানে কিন্তু আসন সমঝোতাই একমাত্র উপায়, মানে জোটে না গিয়ে একটা সামগ্রিকভাবে আসন সমঝোতার বার্তাটা কিন্তু আপনি দেখবেন নৌসাদের বক্তব্যে এসছে যে এমনভাবে আমাদের চলতে হবে যাতে করে বিজেপিও লাভ না পায়, আবার তৃণমূলও যাতে থেকে ফয়দা না তুলে। ফলে একটা আসন সমঝোতার সম্ভাবনা কিন্তু অবশ্যই আছে। আমি শুধু একটা যোগ করবো, সেটা হচ্ছে বিশ্বনাথ দা বললেন অধীর চৌধুরীর সঙ্গে আমি সেটাই বলতে যাচ্ছি। এই অনুষ্ঠানে বসে বলেছিলেন যে 30 জন মানুষকে খুন করেছিলেন অধীর চৌধুরী। আবার আমি ঠিক বলছি, মানে সবটা যদি আপনি আপনি বলছেন যে হ্যাঁ ফেস ভ্যালুতে সবকিছু পলিটিশিয়ানদের নেওয়া উচিত না, ফেয়ার এনাফ। হ্যাঁ, সুমন, দেখবে পুজোর আগে পণ্যের বিজ্ঞাপন করার জন্য বাই ওয়ান গেট ওয়ান অফার দেওয়া হয়। তো এখন ভোট পুজো আসছে, ওই জন্য বাই ওয়ান গেট ওয়ান অফার দিচ্ছে। কে কদিন আগে যে ডায়লগ দিয়েছিল, ভবানীপুরে দাঁড়ালে আমরা বুঝে নেবো, আর যদি ওই মেটিয়াপুরে দাঁড়ায় তাহলে নওশাদ বা মিমকে বলবো তারা বুঝে নিতে। মানে বোঝা যাচ্ছে প্রোডাক্টগুলো কোথায় কোথায় ছড়িয়ে রয়েছে। তার মধ্যে নবতম সংযোজন হচ্ছে হুমায়ুন কবির। হুমায়ুন যদি এতই সংখ্যালঘুদের জন্য ভালোবাসা থেকে থাকতো, হুমায়ুন দা যখন 2019 সালে আজকে যে বাবরি মসজিদের কথা উনি বলছেন, এক ধাক্কা অর্ধ বাবরি মসজিদ তোর্দো, যারা ভেঙেছিল তার দলের হয়ে প্রতীকটা নিয়ে লোকসভা ভোটে দাঁড়াতেনও না, ভোটে সেদিন যে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছেন ততদিন তারা নিরাপদে থাকবেন। তাই হুমায়ুন কবির কি বললেন বা নওশাদ সিদ্দিকী কি বললেন, বক্তব্যের পর একটাই বাক্য বলা যায় যে তারপরও তৃণমূল কংগ্রেস তাকে দলে নিয়েছিল। কিন্তু আমি কেয়ার থেকে একদম আমি উল্টো দিক থেকে আসবো, সেটা হচ্ছে বিজেপি শাসিত বহু রাজ্যে কিন্তু বহু ক্ষেত্রে হয় আপ তো একাধিক রাজ্যে সরাসরি ভোট কেটে কংগ্রেসকে একেবারে পথে বসিয়ে দিয়েছে, বিজেপির জয়টা সহজ হয়েছে। মিমের ক্ষেত্রেও একাধিক রাজ্যে এই জিনিস দেখেছি। সম্ভবত অরূপ সেই দিকে ইঙ্গিত করছে যে মুসলিম ভোট যদি কাটা যায়, বিজেপি পরিকল্পনা করে কাটতে পারে, সুবিধা বিজেপির। আমি যদি উল্টো দিক থেকে বলি সুমন, যখন আপনি উল্টো দিক থেকে প্রশ্নটা করছেন, আমি যদি উল্টো দিক থেকে বলি যে হুমায়ুন কবির এটাও একটা অশ্রুসজল যাত্রাপালা, একটা আইওয়াশ নাটক। কেন বলছি? আচ্ছা, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত টের পেয়েছেন যে কোনো না কোনো ভাবে তার কাছ থেকে তিনি যে মুসলমানদের, যারা পশ্চিমবঙ্গের বসবাসকারী মুসলমান, তাদের শুধুমাত্র ভোট এবং নোটের কারণে ব্যবহার করেছেন, তেজপাতার মতো ব্যবহার করেছেন, সেই কারণে তারা সরে যাচ্ছেন। হুমায়ুন কবিরকে দিয়ে তিনি তো আবার পরের দিকে, হুমায়ুন কবির তো বলেছিলেন যে আমি এমন সংখ্যা আনবো, পরের দিকে আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় তার মন্ত্রিসভায় আমাকে ইনক্লুড করতে বাধ্য হবেন। সেই কোডটা তো অরূপ করলেন না। আর অরূপের কথাটার স্মৃতিশক্তি 19 অব্দি থেমে গেল, কিন্তু 19-এর পরে যখন হুমায়ুন কবিরকে তারা পরম সাগ্রহে একদম রেড কার্পেট ওয়েলকাম করে যখন তাদের দলে নিয়েছিল, সেটা বলুন। আজকে হুমায়ুন কবির খারাপ হয়েছিল, আজকে হুমায়ুন কবির খারাপ হয়েছে। আর আরেকটা শেষ কথা, এই যে ভোট কাটার অঙ্ক বলছেন, দেখুন এদের এখানে এই জোট, আমি জানি না জোটের এখন কি অবস্থা, এই যে প্রতি জায়গায় বামেরা যে আমাদের ভোট খেতে তৃণমূলকে সুবিধা করে দেয়, সেটা আপনারা দেখছেন না, সেটা বলছেন না, প্রতি জায়গায় এটা হচ্ছে। নির্ণায়ক শক্তি হব, এবার মুখ্যমন্ত্রী যে হবে তাকে আমাদের সঙ্গে হাত মেলাতে হবে। আমি মানে বিজেপিকেও যদি সরকার তৈরি করতে হয় তাহলে হুমায়ুন কবিরকে নিয়ে করতে হবে, যদি তৃণমূল কংগ্রেসকেও সরকার করতে হয় তাহলে
হুমায়ুন কবিরকে নিয়ে করতে হবে, হুমায়ুন কবিরকে বাদ দেওয়া যাবে না। এই পলিটিক্স পশ্চিমবঙ্গে তো আমাদের জ্ঞানে আমরা কোনোদিন দেখিনি। 50-এর দশকে ইয়ে ছিল তো হ্যাঁ, আমি বলছি যে এই ধরনের ধর্মভিত্তিক রাজনীতির আমাদের রাজ্যে ভবিষ্যৎ আছে না, এই মুহূর্তে তো আছেই। কেননা 30 থেকে 35% হচ্ছে মুসলমান সংখ্যার মানুষরা রয়েছেন এবং তাদের এক্সক্লুসিভলি তাদের হয়ে কথা বলার জন্য কেউ ছিল না। সবাই মনে করতো মুসলমানরা বুঝি মেন স্ট্রিমের সঙ্গে থাকলেই তারা গেইন করবে, কিন্তু হুমায়ুন কিন্তু প্রথমেই বলতে চাইছে মুসলমান মেন স্ট্রিমের সঙ্গে থাকলেই গেইন করবে এরকম জায়গায় নয়, তাদের সত্তাটাকে আলাদা করে রাখতে হবে এবং সেইটা যদিও করতে চায় জোটে এলে ও কিন্তু সফল হবে না। ওকে আলাদা একটা প্রবাদ আছে, যদি একটু পলিটিক্যালি ইনকারেক্ট হচ্ছে, কিন্তু কুজোরও তো শখ হয় চিত হয়ে শুতে। হুমায়ুন বাবুর যদি শখ হয় আটশোলার পাখি হতে, আপত্তির কিছু নেই। ভোটে দাঁড়ানো গণতান্ত্রিক অধিকার সবার আছে। বাংলার সংখ্যালঘুরা জানেন তাদের পাশে সারা বছর 365 যদি প্রশাসনের মদত না থাকতো আমাকে এটা উত্তর দিন। ওই যে বাবরি মসজিদে যে প্রোগ্রাম দেখেছিলাম কি করে সংগঠিত করতে পেরেছে দুজনে একটা উত্তর দিন তো। আপনি উত্তর দিন, আপনি উত্তর দিন। মোহাম্মদ সেলিম কে মুর্শিদাবাদ গেছিলেন, আপনি উত্তর দিন। ওই যাত্রা বাংলা যাত্রা তৃণমূলে যোগ দিয়ে দিচ্ছে 200 জন বাংলা যাত্রা চলাকালীন জলপাইগুড়িতে তৃণমূলে যোগ দিয়ে দিচ্ছে। জনগণের কথা নেতাদের শুনতে হবে, এটা ওই জন্য আব্বাস সিদ্দিকী উঠলে আদি চৌধুরী বক্তৃতা কমিয়ে দিতে হয়। ওই জন্য যখন ব্রিগেডের মঞ্চে আব্বাস ওঠে তখন ধর্মনিরপেক্ষ সিপিএমকে আদি চৌধুরী বক্তৃতা কমিয়ে দিতে হয়। এত ধর্মনিরপেক্ষ আমি বলছি আমি এইখান থেকে দুটো ছবি দেখাবো। একটা হচ্ছে শুক্রবারের নামাজ, সেটা হচ্ছে সেই নির্ধারিত জমিতে যেখানে এখনো কিন্তু মসজিদ তৈরি হয়নি, কিন্তু প্রচুর মানুষ সেখানে জড়ো হয়েছে এবং এই জড়ো হওয়া শব্দটা আমি অর্থের ক্ষেত্রেও যোগ করব। তার কারণ ওই যে অনুদানের ছবি আপনাদের দেখিয়েছিলাম, যে অনুদান গোনা হচ্ছে তো হচ্ছে হচ্ছে তো হচ্ছে, সেটা শেষ পর্যন্ত কোন ফিগারে দেখুন। সংবাদ মাধ্যমের বিরুদ্ধে একটা খুব চেনা অভিযোগ হচ্ছে যে মিডিয়া ফলো আপ করে না। আমরা কিন্তু ফলো আপ করেছি যে কোথায় গিয়ে থেমেছে সেই অর্থ, যেটা গোনা হচ্ছে তো হচ্ছে হচ্ছে তো হচ্ছে, গিয়ে থেমেছে 5.5 কোটি টাকায়। আমি বলছি অর্থাৎ রাজ্য রাজনীতিতে ভবিষ্যতে কি হবে, হিরো না জিরো কেউ জানে না, একমাত্র উত্তর দেবে সময়। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে হুমায়ুন কবির একটা হইচই ফেলে দিতে সক্ষম হয়েছেন। পরের প্রতিবেদন দেখাবো। নির্ণায়ক শক্তি হুমায়ুন কবিরের নতুন পার্টি হবে। আমি নিজে মুসলিমদের অধিকার বুঝে নেওয়ার জন্য এই বিধানসভায় 135টা লড়ে 70 থেকে 90টা সিট নিয়ে আসবো এই বিধানসভায়। বিধানসভা ভোটে হুমায়ুন কবির কি করবেন, তার দল ঘোষণার পর কি হতে চলেছে, এসব নিয়ে জল্পনার শেষ নেই। তবে পর্যবেক্ষকদের মতে হুমায়ুন কবির সংখ্যালঘু ভোটে ভাগ বসালে তা তৃণমূলের কপালে চিন্তার ভাঁজ ফেলবে। ইতিমধ্যেই তিনি মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস করেছেন। তৃণমূল সাসপেন্ড করলেও নিজের সেই অবস্থান থেকে এক চুলো নড়েননি ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, বরং তা নিয়ে বারবার চ্যালেঞ্জ শুনেছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে। আমি সাম্প্রদায়িকতাকে বিশ্বাস করি না, কিন্তু আমি ধর্ম নিরপেক্ষতাকে বিশ্বাস করি। আমি সব ধর্মকে নিয়ে চলতে চাই। আমি সেকুলার পলিটিক্স করি। বিজেপি ইলেকশন আসলেই টাকা দিয়ে অন্য রাজ্যের লোক পাঠিয়ে কাউকে কাউকে টাকা দিয়ে কিনে নিয়ে ভোট ভাগাভাগির চেষ্টা করে। উনি ভোট কেনার জন্য মন্দির বানাবেন, হিন্দুদের দুর্গাপুজো করার জন্য সরকারি টাকায় কোষাগার থেকে দিন দিন লোনের পরিমাণ বাড়বে, 7 লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। সেই সব টাকা দিয়ে খেলা হবে, মেলা হবে, পুজো হবে। হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদ নিয়ে মুর্শিদাবাদে প্রবল উন্মাদনা তৈরি হয়েছে। একদিকে মসজিদের জন্য শয়ে শয়ে ইট নিয়ে আসছেন সমর্থকরা, উপচে পড়েছে অনুদানের বাক্স, টাকা গোনার জন্য আলাদা লোক অবধি রাখতে হয়েছে। সূত্রের দাবি, বাবরি মসজিদের জন্য এখনো পর্যন্ত 5.5 কোটি টাকার অনুদান জমা পড়েছে। তার মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েছে 3,74,00,000 টাকা, আর নগদ জমা পড়েছে 1,80,00,000 মতো। এরই মধ্যে আবার 22 তারিখ নিজের দলও ঘোষণা করতে চলেছেন ভরতপুরের বিধায়ক। অপূর্ব সরকার যেখানে যেখানে আমার টেক্সটাইল মোড় বলেছিলাম সেটা তো বুক করে রেখেছেই, এমনকি সম্ভাব্য আমি স্টেডিয়াম নিতে পারি সেটাও বুক করে নিয়েছে।
আমাকে রুখতে পারবে না, আমি পরে এর জবাব দেব অপূর্ব সরকারকে। সভা হবে 22 তারিখ, দল গঠন হবে এবং 4 লাখ লোকের উপস্থিতিতে করব। এগুলি সম্পূর্ণ অসত্য এবং মিথ্যা কথা উনি বলছেন। উনি যদি যে কথা উনি আজ বলেছেন সে কথা যদি উনি প্রমাণ করতে পারেন, এই টেক্সটাইল মোড়ে আমি কান ধরে উঠবোস করবো, ক্ষমা চেয়ে নেব। আর তা যদি না হয়, উনি টেক্সটাইল কলেজের মোড়ে, হুমায়ুনবাবু আপনি ক্ষমা চেয়ে নেবেন কান ধরে। চ্যালেঞ্জের পাল্টা চ্যালেঞ্জ চলছে। হুমায়ুন কবিরের নতুন দল কি চমক দেয়, এখন সেটাই দেখার এবিপি আনন্দ। দেখুন, এইখান থেকে আমি সরাসরি যে বিষয় আমরা ইতিমধ্যেই 2-1 লাইন আলোচনা করে ফেলেছি, সেটা হচ্ছে দিল্লিতে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক এবং দলীয় সতীর্থদের, অন্য সাংসদদের একেবারে স্পষ্ট ডুজ অ্যান্ড ডোন্টসের, মানে কার্যত ডিসিপ্লিনের একটা শিক্ষা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন তিনি, বার্তা কি, পরের প্রতিবেদনে দেখুন, তারপর আলোচনায় তো আসবই। সংসদে তৃণমূল সাংসদ কীর্তি আজাদের সিগারেট, বিজেপি সাংসদ নবীন জিন্দালের মেয়ের বিয়ের পার্টিতে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর নাচ, এসব সোশ্যাল মিডিয়ায় যথেষ্টই ভাইরাল হয়েছে। এই আবহে তৃণমূল সাংসদদের শৃঙ্খলার কড়া শিক্ষা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার সংবিধান সদনে দলীয় কার্যালয়ে তৃণমূল সাংসদদের সঙ্গে ঘরোয়া বৈঠক করেন লোকসভায় তৃণমূলের দলনেতা ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আমি জাস্ট প্রত্যেকটা এমপিকে ডেকেছিলাম কথা বলবো বলে, এবং আমাদের কিছু গাইডলাইন ছিল। সবকিছু তো আমি মিডিয়ার সামনে বলতে পারি না। দলের আভ্যন্তরীণ বিষয় নিয়ে কি আলোচনা হয়েছে, কি গাইডলাইন দেওয়া হয়েছে। সম্প্রতি বিজেপি সাংসদ নবীন জিন্দালের মেয়ের বিয়ের পার্টিতে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর নাচের ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। লোকসভায় তৃণমূল সাংসদ কীর্তি আজাদের সিগারেট খাওয়ার ভিডিও পোস্ট করেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। তৃণমূল সূত্রে খবর, সংবিধান সদনে দলীয় কার্যালয়ে তৃণমূল সাংসদদের সঙ্গে বৈঠকে এই নিয়ে কড়া বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এমন কিছু করবেন না যাতে রাজ্যের মাথা হেঁট হয়। আপনারা পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত, সবাইকে শৃঙ্খলা মেনে চলতেই হবে। পার্টিটাই তো চুলোচুলির পার্টি, এ ওর চুল ধরে টানবে, ওর চুল ধরে টানবে, খুন হয়ে যায় যেখানে নেতারা, এটা সবাই চুল ধরে টানছে। তৃণমূল সূত্রে খবর, শীতকালীন অধিবেশন চলাকালীন দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রীর সঙ্গে আলাদা করে সাক্ষাতের সময় চান তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তাঁর সংসদীয় এলাকা হুগলি থেকে আজমের শরীফ যাওয়ার জন্য বিশেষ ট্রেনের দাবিতে ওই অ্যাপয়েন্টমেন্ট চান তিনি। এই আবহে তৃণমূল সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে দলীয় অনুমোদন ছাড়া কোনো কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠক করা যাবে না, যা করতে হবে চিফ হুইপ কাকুলি ঘোষ দস্তিদার ও ডেপুটি লিডার শতাব্দী রায়কে জানিয়ে। এখানেই শেষ নয়। তৃণমূল সূত্রে খবর, দিল্লিতে দলীয় বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল সাংসদদের বৈঠকে উঠে আসে সৌগত রায় শরদ পাওয়ারের জন্মদিনের পার্টিতে যাওয়ার প্রসঙ্গ। তৃণমূল সাংসদ সায়নী ঘোষের সঙ্গে অন্য দলের সাংসদদের ঘনিষ্ঠতার প্রসঙ্গও উঠে আসে সেখানে। তৃণমূল সূত্রে খবর, তিনি বলেন, দলের অনুমোদন ছাড়া অন্য নেতাদের আয়োজিত কোনো অনুষ্ঠানে যোগ দেওয়া যাবে না। আমি যে কটা কথা বলেছি সব এমপিরাই সেখানে ছিল এবং তৃণমূল কংগ্রেস একদম ইউনাইটেড। আমার কাছে যা খবর, যে শতাব্দী রায় এবং তার সাথে আরেকজন মহিলা সাংসদ, সম্ভবত ডক্টর কাকলি ঘোষ দস্তিদার, এরা একদিকে হয়ে গেছে, বাদবাকি মহিলা সাংসদ যারা আর কি, তারা আর একদিকে হয়ে গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তায় কি প্রভাব পড়বে দলে, সেটাই দেখার। বিজেন্দ্র সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। অরূপ, দল কি তাহলে একটু ইনডিসিপ্লিন হয়ে গেছিল, মানে রাশ টানার প্রয়োজন হয়ে পড়েছিল? দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই বলে দিয়েছেন দলের আভ্যন্তরীণ বিষয়ে আপনারা পুরোটাই অ্যান্টিসিপেট করে, নিশ্চিতভাবে সাংবাদিকের কাজই তাই, অ্যান্টিসিপেশনের উপর বেস করে কিছু সংবাদ রাখা। সেই কারণ তৃণমূলকে নিয়ে সংবাদ করলে রাজ্যে 10.5 কোটি মানুষের আগ্রহ থাকবে, এটা স্বাভাবিক। তৃণমূলকে নিয়ে খবর হলে রাজ্যের মানুষ বাড়তি আগ্রহ নিয়ে থাকবে। কিন্তু তার সাথে সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন নেতা যার কাছে শৃঙ্খলা ফার্স্ট প্রায়োরিটি। উনি আজকেও সেই বার্তা দিয়েছেন এবং এটা তো ঘটনা যে রচনা বন্দ্যোপাধ্যায় যে কারণ বলেছেন সেটা তো সত্যি সত্যি তার সংসদীয় কেন্দ্রে একটা মানুষের চাহিদা, কিন্তু সেটার জন্য তিনি যেহেতু প্রথমবারের সাংসদ, দলীয় ডেকোরামটাও তাকে জানতে হবে, শিখতে হবে, সেই বার্তাই দিয়েছেন। এটার মধ্যে অ্যাবনর্মালিটির কিছু অন্তত আমার তো চোখে পড়লো না। তৃণমূল যদি নিজের দলের সাংসদদের ট্রেন্ড রাখতে চায়, সেটা অন্য দলের অস্বস্তি হতে পারে, কারণ আমাদের দলের সাংসদরা ডিসিপ্লিন নাকি অন্য দলের জন্য তৃণমূলের অস্বস্তি। আমি বলছি কে এর একটা ব্যাখ্যা, কিন্তু আমি বলছি অ্যান্টিসিপেট করার বিষয়ে ছাড়পত্র দিল যেহেতু অরূপ, আমি বলছি জাতীয় স্তরে বিজেপির সঙ্গে বা বিজেপি সাংসদদের সঙ্গে, মন্ত্রীদের সঙ্গে কি সাংসদরা, তৃণমূল সাংসদরা একটু বেশি ঘনিষ্ঠ হচ্ছিলেন, যার ফলে সিঁদুরে মেঘ দেখছে দল?
যে আমি বলছি একেবারে আমি নাম করেও বলতে পারি যে এ নিয়ে কিন্তু জাতীয় স্তর আজ থেকে প্রায় ধরো 20 বছর 23-24 বছর আগে হ্যাঁ তোলপাড় হয়ে গেছিল সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে। দেখুন, ভারতীয় জনতা পার্টি একটা সমুদ্র, সেখানে স্বাভাবিকভাবে বিভিন্ন নদী তো মিশতেও চাইবে। তো এবার কারা কারা কাদের আটকাতে পারবে সেটা তাদের ব্যাপার, কিভাবে বাঁধ দেবে তাদের ব্যাপার। কিন্তু আমার প্রশ্ন আমার এই দেখুন, ওদের দলের ওদের রান্নাঘরে কি রান্না হচ্ছে আমার জানার বিন্দুমাত্র আগ্রহ নেই। কিন্তু আমি এইটুকু বলছি, ভারতীয় জনতা পার্টি সমুদ্র, এবং সমুদ্রের কাছাকাছি সবাই যেতে চায়, সূর্যের কাছাকাছি সবাই যেতে চায়। আমার একটা অন্য বক্তব্য আছে অন্য দিক থেকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি শৃঙ্খলার কথা বললেন, যার সংসদে যার উপস্থিতির হার একেবারে নিচের দিকে, অন্য মানে পেছন দিক থেকে তিনি এগিয়ে রয়েছেন, তিনি আবার শৃঙ্খলা শেখাচ্ছেন। আগে বরং নিজে শৃঙ্খলাবদ্ধ হন, যে একজন সাংসদ হয়ে তিনি নিজে সংসদীয় ক্ষেত্রের কথা তুলে ধরেন না সংসদে, তিনি প্রশ্ন তোলেন না, তিনি তার দলের অন্যান্য যারা রয়েছেন দেব অধিকারী থেকে শুরু করে বাকিরা, তাদের বরং শৃঙ্খলাবদ্ধ হওয়ার শেখান। আমি অরিকের কাছে যাব, কিন্তু একটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে যে এই ঘনিষ্ঠতা শেষ কোথায়? মানে এবারে ভোটেও কি ওই চার্টার্ড ফ্লাইট বিজেপিকে ভাড়া করতে হবে? আমি বিজ্ঞান যতটুকু সামান্য বুঝি, গ্লোবাল ওয়ার্মিং এর জন্য সমুদ্রের জলস্তরের উচ্চতা বাড়ছে। তো বিজেপি এমন সমুদ্র দেখলাম জলস্তরের উচ্চতা ছিল, বিহার হয়েছে, দিল্লি হয়েছে, উচ্চতা বেড়েছে, হরিয়ানা হয়েছে, ছত্তিশগড় হয়েছে, একদম উচ্চতা বেড়েছে, বিধানসভায় বিধায়ক ছিল, উচ্চতা বেড়েছে, তো বিহার বেড়েছে, এমন সমুদ্র বেড়েছে, এমন সমুদ্র বেড়েছে। বলছি যে বিজেপির মন্ত্রিসভায় বা বিজেপির সাথে সখ্যতা একটা দীর্ঘ ইতিহাস তৃণমূল কংগ্রেসের আছে। আমি শুধু ইলেকটোরাল সম্পর্কের কথা বলছি না, যেটা পশ্চিমবাংলায় 98 সাল থেকে 2006 সাল ছিল। সুদীপ বন্দ্যোপাধ্যায় গুরুত্বপূর্ণ সাংসদ, তিনি মানে এলকে আদবানির সাথে অত্যন্ত ঘনিষ্ঠতা তৈরি করলেন, মন্ত্রিসভার সম্ভাবনা থাকলো। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে কিভাবে ফিরিয়ে এনেছিলেন তার ইতিহাস। দীনেশ ত্রিবেদীর কথা মনে থাকতে পারে, রেলমন্ত্রী, হঠাৎ করে মানে কার্যত বলা যায় যে মন্ত্রিসভার মধ্যে ঢুকে যাচ্ছেন ইউপিএ সরকার। মানে আমি বলছি যে কোনো একটা জায়গায় কিন্তু যখনই একটুখানি সুযোগ সুবিধে পায় তখনই কিন্তু সরকারের ঘনিষ্ঠতা হওয়ার চেষ্টা করে। এই প্রবণতা কিন্তু তৃণমূল কংগ্রেসের মধ্যে আছে। আপনার মেয়ের বিয়ে ধরুন নাচ হবে, আপনার মেয়ের বিয়ে ধরুন নাচ হবে, রিহার্সাল তার আগে, তারপর নাচ, সব তারা টিকিট এখানে কিন্তু এখানে একটা অংশ পরিষ্কার রাখতে হবে, সেটা হচ্ছে এটাও একটা বিতর্কের অংশ যে কতটুকু হলে আমি ঘনিষ্ঠতা বলবো, কতটুকু সৌজন্য। আমি বলছি এই করতে গিয়ে আবার উল্টো পিঠটাও, যে সৌজন্যটা রাজনীতি থেকে একদম মনে হচ্ছে ইরেজার দিয়ে কেউ মুছে দিয়েছে, এটাও আরেকটা দিক। হ্যাঁ, সৌজন্য এবং কমান্ড দুটোই থাকা দরকার। আমি যে প্রশ্নটা তুলতে চাইছি যে তৃণমূল দলের লোকসভার নেতা আছেন, রাজ্যসভার নেতা আছেন, দলের সুপ্রিমো আছে, দলের জেনারেল সেক্রেটারির মানে যেভাবে আমরা বুঝি তার সাংসদদের কমেন্ট করার বা বক্তৃতা দেবার বা জ্ঞান দেবার বা শিক্ষা দেবার কোনো ব্যবস্থা নেই। কিন্তু দেখা যাচ্ছে একজন দলের অভিষেক ব্যানার্জি আমাদের পার্লামেন্টারি দলের নেতা, আপনি না জেনে বলবেন না প্লিজ। লোকসভা নেতা কি? লোকসভার নেতা, পার্লামেন্টারি ডেলিগেট নেতা। সবাই হয়েছেন, যাই হোক। হ্যাঁ, ওই তো সরিয়ে দিয়ে বেশ। আমি এইখান থেকে আমার পরের প্রতিবেদনে যাব, যেটা এসআইআর নিয়ে। তার কারণ একটা গোটা অনুষ্ঠান হবে, আর এসআইআর তা নিয়ে একটাও প্রতিবেদন আলোচনা কিছু হবে না, কখনো হয় নাকি? দেখুন, টান ধরে ক্যামেরার সামনে আজকে এসে যে এই অনুপ্রবেশের তথ্য আজকে ইলেকশন কমিশন খারিজ করে দিয়েছে, তাদের ক্ষমা চাওয়া উচিত। আপনাকে দুদিন ধরে ওই বসিরহাটে গিয়ে না দাঁড়িয়ে থাকতে বলুন, অনুপ্রবেশকারী দেখতে পাবেন। আর যদি তাও না হয়, বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছি, ঘুরে আসুন, একবার দেখে আসুন কারা কারা ছিল এখানে, তার মামারা। পশ্চিমবঙ্গে শেষ হয়েছে এসআইআর এর প্রথম পর্ব। খসড়া ভোটার তালিকায় 58 লক্ষেরও বেশি ভোটারের নাম বাদ পড়েছে। এই এসআইআর শুরুর আগে থেকেই বিজেপি নেতাদের মুখে শোনা গিয়েছিল 1 কোটি নাম বাদ যাওয়ার কথা। এসআইআর এ বাদ যাবে কত? 1 কোটি বাদ যাবে। 1 কোটির উপরে লোক বাদ যাবে আমার একটা ধারণাতে, আমি বলেছিলাম। বুধবার তা নিয়ে বিজেপিকে তীব্র নিশানা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির যে গল্প যে 1 কোটি 1.5 কোটি রোহিঙ্গা অনুপ্রবেশকারী, এটা তো একদম খারিজ করে দিয়েছে ইলেকশন কমিশন নিজেই। আর যদি কোথাও কোনো রোহিঙ্গা অনুপ্রবেশকারীর তালিকা থেকে থাকে, তাহলে ইলেকশন কমিশন রিলিজ করুক। আর যদি অনুপ্রবেশ হয়ে থাকে, তাহলে জবাব তো দেবে অমিত শাহ, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি সীমানা রক্ষা করছেন, যিনি বর্ডার পাহারা দিচ্ছেন। তার
অধীনে থাকা সিআরপিএফ বর্ডারের সুরক্ষার দায়িত্বে রয়েছে। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তো 1 লক্ষ লোক নিয়ে নির্বাচন সদন ঘেরাও করার কথা ছিল। উনি হঠাৎ করে বলতে শুরু করলেন কেন যে নির্বাচন কমিশন রোহিঙ্গা খুঁজে পায়নি। নির্বাচন কমিশন রোহিঙ্গা খুঁজে পেয়েছে কি পায়নি তা 1,62,00,000 লোকের যখন শুনানি শুরু হবে তখনই বোঝা যাবে। একমাত্র পশ্চিমবঙ্গ, সেখানে 573 কিলোমিটার জমিতে তৃণমূল প্রশাসন বেড়া দিতে দিচ্ছে না, এবং এখানে কেন্দ্র এবং রাজ্য একযোগে কাজ না করলে কোনোভাবেই অনুপ্রবেশ ঠেকানো যাবে না। এদিকে পশ্চিমবঙ্গে এসআইআর পর্ব শুরু হওয়ার পরই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কোথাও কাজের চাপে বিএলওদের অসুস্থ হওয়া, অসুস্থ হয়ে মৃত্যু, এমনকি কাজের চাপে আত্মহত্যার অভিযোগ পর্যন্ত উঠেছে। যে ক্ষোভ বিক্ষোভের আঁচ পৌঁছে গেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর পর্যন্ত। এদিন তা নিয়েও সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে যে এতগুলো লোক মারা গেল, এই যে বিএলওরা আত্মঘাতী হয়েছে, এটা তো তৃণমূলকে দোষ দিচ্ছে না। বিএলওদের তো রাজ্য সরকার, মমতা ব্যানার্জি সরকার অ্যাপয়েন্ট করেনি, এর তো অ্যাপয়েন্ট করেছে ইলেকশন কমিশন। তো আজকে এরা নিজেদের প্রাণ নিয়ে আত্মঘাতী হয়ে ইলেকশন কমিশনকে দায়ী করেছে। এটা ইলেকশন কমিশন এড়িয়ে পারে না। আর বাংলাকে যেভাবে ডিফেম করা হয়েছে, আমি মনে করি চিফ ইলেকশন কমিশনার থেকে শুরু করে, ইলেকশন কমিশনার থেকে শুরু করে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে বিজেপির যে সমস্ত নেতারা বাংলাকে ছোট করেছে দেশের সামনে, তাদের কান ধরে ক্যামেরার সামনে আজকে এসে যে এই অনুপ্রবেশের তথ্য আজকে ইলেকশন কমিশন খারিজ করে দিয়েছে, তাদের ক্ষমা চাওয়া উচিত। নির্বাচন কমিশন ইতিমধ্যেই জানিয়েছে যে 1,62,00,000 মানুষকে শুনানি পর্বে ডাকা হবে। কারা এরা? অনুপ্রবেশকারীরা এর মধ্যেই ঢোকা আছে। এবং যে 30 লক্ষ আনম্যাপড, এই 30 লক্ষ আনম্যাপড কারা? যারা 2002 তালিকায় নাম নেই, হঠাৎ মাঝখানে নাম উঠেছে, তাদের কোনো বংশ পরিচয় নেই। তাই অনুপ্রবেশকারীরা আছে, বাছাই চলছে, এবং আসতে দিন চূড়ান্ত তালিকা। দেখুন, এই অনুপ্রবেশকারীরা শুনানি পর্বে কাগজ দেখাতে ব্লক অফিসে আসবেই না। সব মিলিয়ে এসআইআর নিয়ে চরমে রাজনৈতিক বাকযুদ্ধ। বিজেন্দ্র সিংহ, ভাস্কর মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। দাদা ঠাকুর লিখেছিলেন, গাড়ি ঘোড়া ট্যাক্সিতে রণভূমি থই থই, ভোটদাতা দিশেহারা কোথা করে ঢেড়াসই। আজ ভোটার তালিকা নিয়ে এই তুলকালাম দেখলে দাদা ঠাকুরের কলম থেকে নির্ঘাত আবার এমন একটা কিছু বেরোতো। এসআইআরের শুরু থেকেই যে তরজার আরম্ভ, খসড়া লিস্ট প্রকাশের পরেও তা এক বিন্দু কমেনি। 2208 মৃত্যুহীন বুথ বলুন বা বিএলওদের মৃত্যু, প্রত্যেকটা বিষয় নিয়েই শাসক আর বিরোধীর তুমুল দ্বন্দ্ব আমরা দেখেছি। তবে দিনের শেষে আমরা চাই স্বচ্ছ ভোটার তালিকা আর অবাধ নির্বাচন। এইটুকু চাওয়ার জন্য আবার কেস দেবেন না প্লিজ। দেখুন, কেস দেবেন না প্লিজ।
দেবেন না প্লিজ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।